ডেনিম জ্যাকেট পর্ব ৩ লিখেছেন অবন্তিকা তৃপ্তি। আজ কাব্যদের ছাদের আকাশে মস্ত বড় একটা চাঁদ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে ভাইকুঞ্জ পরিবারের সবগুলো আন্ডা বাচ্চা দৌড়ে দৌড়ে ছাদের দিকে যাচ্ছে। আজ বহুদিন পর কাব্যের ভাই শাহবীর সিদ্দিক স্নিগ্ধ আজ বাড়ি ফিরেছে। মূলত ও পড়াশোনা করে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। সেখানে রোজ রোজ কড়া শাসন থেকে যখন বাড়ি ফিরে তখন কাব্য ভাইয়ের জন্য পার্টির আয়োজন করে। ওরা দুই ভাই সেদিন ছাদে রান্না করে কামলা খেটে সবাইকে খাবার সার্ভ করে, সাথে ভাইকুঞ্জের ছেলে মেয়েদের সাথে লেট নাইট পার্টি তো চলেই। পরদিন দুই ভাই থেকে শুরু করে বাড়ির প্রতিটা ছেলে মেয়েই দুপুর দুটোই মায়ের কাছ থেকে বকা শুনে হেলে দুলে ঘুম থেকে উঠে। এভাবেই চলছে এত বছর। স্নিগ্ধ এবার হুট করেই বাড়ি এসেছে, কাউকে না জানিয়ে। তাই কাব্য মাত্রই রাতের দিকে বাজারে গিয়ে যা পারে কিনে এনেছে। বাকি জিনিস এই মাঝরাতে নিজেদের রেস্টুরেন্টটা খুলিয়ে স্টক থেকে নিয়ে এসেছে। তবুও ওদের পার্টি করা চাইই চাই। এর পেছনে একটা কারণ আছে। স্নিগ্ধ কখনোই আর্মি শাসিত কোনো ভার্সিটি বা কলেজে পড়তে চায়নি, কিন্তু আনোয়ার অর্থাৎ ওদের বাবা রিটায়ার্ড আর্মি হওয়ায় ওদের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে বাধ্যতামূলকভাবে আর্মি শাসিত স্কুল কলেজে পড়ানোর চিন্তা করেছিলেন। কাব্যকে শুরুতে ক্যাডেট স্কুলে ভর্তি করিয়েছিলেন। স্কুলটা কোনো রকমে কাটিয়েছে ক্যাডেটের কড়া শাসনের মধ্যে, কিন্তু কলেজে উঠেই কাব্য জেদ ধরেছিল সে ক্যাডেটে পড়বে না, ক্যান্টনমেন্টে চলে যাবে। সেখানে হোস্টেলে থেকে বাকি পড়া শেষ করবে। আনোয়ার শুরুতেই গাইগুই করলেও কাব্য সোজা বাড়ি থেকে দুদিনের জন্য নাই হয়ে যায়। পরবর্তীতে শামীমার কান্নাকাটির জোরে আনোয়ার বাধ্য হন ছেলের কথা শুনতে। অবশ্য কাব্যর গুণধর মা বাবা জানে না। কাব্য এই দুদিন বন্ধুদের সাথে বান্দরবান ঘুরতে গিয়েছিল। একদিক থেকে ভালোই হয়েছিল। ক্যাডেট স্কুলে পড়ে মাথাটা তার চির ধরে গিয়েছিল এক প্রকার। ছুটি কাটানোর ফলে লাভই হয়েছিল। এবার আসে স্নিগ্ধের পালা। বাবার খুব কাছের আদরের পুত্র হওয়ার দরুন ভাইয়ের দেখা দেখি একই রাস্তায় চলতে পারেনি। কাব্য পড়েছে বলে ও ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ শেষ করল। বিশ্ববিদ্যালয়ের বেলায় ইচ্ছে করেই আনোয়ার মিসড চুজ করে দিল। বেচারা স্নিগ্ধ তারপরেই ফেঁসে গেল। ফোন দিয়ে কাব্যকে নিজের দুঃখের কথা বলে সবসময়। কাব্য কি করবে, তাই ভাই বাড়ি এলে টুকটাক ওর মনোরঞ্জন করার চেষ্টা চালাই। স্নিগ্ধ আজকেই বাড়ি ফিরেছে, তাই সবার জন্যে আজ রাতে পার্টি রেখেছে ছাদে। চিকেন বারবিকিউ করা হবে সেখানে। সবাই উপরে চলে গেছে ততক্ষণে। কায়া সুন্দর করে ওড়না মাথায় দিয়ে কুহুর রুমে এসে দেখে কুহু হা করে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। কায়ার মেজাজ সেটা দেখেই বিগড়ে গেল। ও টুপ করে ফ্যানটা বন্ধ করে দিল। ফ্যান বন্ধ করতেই কুহু গরমে অতিষ্ঠ হয়ে ফোন রেখে কায়ার দিকে তাকালো। মার্চ মাসের গরমে কার এত শীত লাগতেছে রে ভাই? কায়া দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। কুহুর অমন চিরচিরে মেজাজের 2 পয়সার দাম না দিয়ে ভাবলেশহীনভাবে বলল, গরম না শীত সেটা পরে ভাবব, উঠো, পার্টি আছে আমাদের ছাদে। কুহু বিরক্তি নিয়ে ফোনটা মুখের সামনে ধরল। আঙ্গুলের সাহায্যে দ্রুতগতিতে স্ক্রল করতে করতে বলল, যাব না আমি, ফ্যান চালা। কায়া বিরক্ত হয়ে ঠাস করে কুহুর হাত থেকে ফোন নিয়ে বন্ধ করে বিছানায় ছুঁড়ে ফেলল। ফোনের প্রতি এডিক্টেড হয়ে গেছো তুমি কুহুপু, উঠবে না? কাব্য ভাইকে ডাকবো। কুহু ঘড়ির দিকে তাকালো। ঘড়ির টাইম মেপে নিয়ে বলল, কাব্য ভাই বাজার থেকে এসে গেছে? কায়া জবাবে বলল, হ্যাঁ, আমাদের ডেকেছে এই জন্যই। কুহু কথাটা শোনা মাত্রই টুপ করে শোয়া থেকে উঠে গেল। চুল এক পাশে করে ঠিকঠাক করে হেসে বলল, আগে বলবি না তুই? আচ্ছা কোন জামা পরব, দেখিয়ে দে না। কুহু উঠে আলমারি খুলেছে। আলমারিতে ঠাসা ঠাসা ড্রেস দেখেও সিলেক্ট করতে পারছে না কোনটা পরবে। মুখটা গুমরা করে ঠোঁট কামড়ে ধরে দেখে যাচ্ছে ড্রেসগুলোকে, হাতাচ্ছে একটার পর একটা।
কায়া সাহায্য করলো। পিঙ্ক একটা ড্রেস বের করে দিয়ে বলল, এটা পরো, সেবার বিয়েতে পরে গিয়েছিলে, দারুণ লেগেছিল। কুহু ড্রেসটা দেখলো ভালো করে, তারপরও যেন মন ভরল না। আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসটা গায়ে আলগাভাবে ধরে একে বেঁকে নিজেকে দেখল। এই ড্রেসে ভালো দেখাচ্ছে। কুহু কায়ার দিকে তাকিয়ে থাম্বস আপ দেখিয়ে বলল, ডান, আমি চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে বলেও কুহু বিছানার উপর ড্রেস রেখে শুধু ওড়না ও পাজামা নিয়ে দৌড় দিল। কায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলল আবারও। এই কুহু সবসময়ই এমন করবে। অবশ্য এমন এলোমেলো থাকা মেয়েরাই জিতে যায় সবসময়। এই কুহু ড্রেস চাওয়ার চক্করে কাব্য ভাইয়ের পক্ষ থেকে ভালোই রোমান্স জিতে নিবে। কাব্য ভাই যাবে, ড্রেস দিবে, কুহু লজ্জা পাবে, তারপর তারপর কুহুপু হাঁচি দিয়ে বসবে। রোমান্সের দফা রফা হয়ে যাবে একদম। এটাই হয়ে আসছে সবসময়। কায়া 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে, সামনে এটাই হবে। কুহুকে ঠিক জামা এগিয়ে দেওয়া লাগলো। কুহুর চোখ মুখে ভ্যাবলার হাসি। কায়া আর লজ্জা দিল না ওকে, চুপচাপ ড্রেস দিল ওয়াশরুমের দরজা ফাঁক করে। কুহু তৈরি হয়ে হালকা ব্লাশ দিল গালে, কাজল আর হালকা রেড লিপস্টিক। কায়া লাল রঙা লিপস্টিক দেখে নাক মুখ কুচকে বলল, এই কালার কেন দিস? কুহু লিপস্টিক হাতে ফিরে তাকালো কায়ার দিকে। ভালো দেখাচ্ছে না? কায়া এগিয়ে গিয়ে একটা নুট শেডের লিপস্টিক নিয়ে লাল লিপস্টিকের উপরে ঘষে দিল। ভালো করে দেখে বলল, আগেরটা ডার্ক ছিল বেশি, এবার ঠিক আছে। কুহু তারপর ওড়না সুন্দর করে ঝুলিয়ে চুল ঠিক করে কায়াকে নিয়ে বেরোলো। কাব্য স্নিগ্ধ বারবিকিউ করছে। এই বিল্ডিংয়ের ছাদের একপাশে বানানো হয়েছে চুল্লি রাখার জন্য আলাদা জায়গা। সেখানেই দাঁড়িয়ে দুই ভাই, দুজনের গায়ে কিচেন অ্যাপ্রন। দুই ভাই রান্না করছে আর গল্পে বেহুশ হয়ে যাচ্ছে। কাব্য স্নিগ্ধকে কাজের ফাঁকে ফাঁকে ভার্সিটি কেমন যাচ্ছে তা জিজ্ঞেস করে যাচ্ছে। স্নিগ্ধ ধোঁয়া উড়াতে উড়াতে বেশ জবাব দিচ্ছে কাব্যের কথাতে। কায়া ছাদে গিয়ে দুই ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেল। ছোট 10 বছরের মহুয়া গিয়ে দাঁড়িয়েছে তার প্রিয় কাব্য ভাইয়ের পাশে। বড় বড় চোখে বিস্ময় নিয়ে দেখছে তার আদর্শ কাব্য ভাইয়া কী করে মুরগ পুড়াচ্ছে। মাঝে মধ্যে আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করছে এটা সেটা। কাব্য ভীষণ ধৈর্য নিয়ে জবাব দিচ্ছে বাচ্চা মহুয়ার প্রশ্নের। কাব্য আরও এক পিস মুরগ স্লাইস পুরানোর জন্য দিল। পাশ থেকে স্নিগ্ধ আগুনের তাপ বাড়িয়ে দিল। মহুয়া এবারও অত্যধিক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, এটা এখন কি করলে কাব্য ভাইয়া? কাব্য মৃদু হাসল, বলে দিল কি করলো সে। পুরানোর জন্য দিলাম। মহুয়া জিজ্ঞেস করল, মায়ের রান্নার মতো ওটাতে কেন মশলা দিলে না? কাব্য জবাব দিল, দিয়েছি তো, মেরিনেট করে রেখেছি। কাব্য ভাইয়া, মেরিনেট কি? কাব্য এবারও ধীরে সুস্থে শিখিয়ে দিল মুরগি কিভাবে মেরিনেশন করতে হয়। মহুয়া খুব আগ্রহ দেখাচ্ছিল। কাব্য মুরগির স্লাইস ওর হাতের দিকে এগিয়ে দিয়ে বলল, বুড়াবি, ট্রাই করতে চাস? মহুয়ার চোখ মুখ কুঁচকে গেল। আমার কেমন যেন লাগে, কাঁচা মুরগি। কাব্য হেসে ফেলল। স্নিগ্ধ পাশ থেকে কয়লার ভাব সামলাতে সামলাতে মহুয়ার মাথায় থাপ্পড় মেরে বলল, বিয়ের পর জামাইরেও বলিস মুরগি কাঁচা। পোলট্রি মুরগি হইছে এক একটা। মহুয়া আবার জিজ্ঞেস করল, স্নিগ্ধ ভাইয়া, পোলট্রি কি? স্নিগ্ধ হতাশ চোখে তাকালো মহুয়ার দিকে। মহুয়ার চোখে তখনও প্রশ্নের ভার। ছোট মেয়েটা একদিন হয়তোবা এইসব প্রশ্নের ভারই নুয়ে পড়বে। স্নিগ্ধ কিছু বলার আগে হঠাৎ মুবিন দৌড়ে এলো বোনের পাশে। মহুয়াকে টেনে নিয়ে যেতে যেতে বলল, ভাইয়ারা রান্না করছে বোনু, ডিস্টার্ব করা ব্যাড ম্যানার। মহুয়া ওকেও জিজ্ঞেস করতে করতে যাচ্ছে, প্রশ্ন করা ব্যাড ম্যানার কেন ভাইয়া? স্নিগ্ধ কপাল চাপড়ায় এই মহুয়ার কথা শুনে বিড়বিড় করে বলে, এক একটা নমুনা পয়দা হইছে এই ঘরে। কাব্য স্নিগ্ধের দিকে তাকাই। মেরিনেট করা মুরগির পিস আরেকটা দক্ষভাবে নিজের হাতে তুলে নিয়ে দিতে দিতে বলল, থাক, বাচ্চা ও, কয়লা আরও দে কয়টা। আজ বেশ ঠান্ডা রাত, বাতাস বইছে ভালোই, তবুও কুহু বেশ দূরেই দাঁড়িয়ে হ্যান্ড ফ্যানে হাওয়া গিলছে। ওড়না দিয়ে চুলের একাংশ ঢেকে রাখা,
কোথা থেকে শুনেছে কুহু চুল বের করে ছাদে ঘোরা উচিত না, ভূত প্রেতে ধরে তাতে, তাই চুপচাপ মাথায় কাপড় তুলে রেখেছে। কুহুর গুলগাল নাদুস নুদুস মুখটা ছাদের আলোয় দেখাচ্ছিল চূড়ান্ত মোহনীয়। কাব্য সেদিকে একবার তাকালো, এরপর গলা খাকানি দিয়ে উঁচু গলায় ডাকল, কুহু, এইখান থেকে সসের ডিব্বাটা নিয়ে আয়। কুহু তো এক পায়ে দাঁড়িয়ে আছে কাব্য ভাইয়ের হুকুম মানার জন্য। ও এক দৌড়ে গিয়ে সসের ডিব্বা এনে দিল কাব্যের হাতে। কাব্য সেটা নেওয়ার সময় বেকায়দাই বলে আর অবহেলাই বলুক, কাব্যের ভেন্স এর নীল শিরা উপশিরার হাতটা কুহুর হাতে ছুঁয়ে গেল, অযথাই কুহুর মনটাকে পুনরায় দুর্বল করে দেওয়ার জন্য। আচমকা প্রিয় শখের পুরুষের একটুখানি স্পর্শ কুহুর হৃদস্পন্দন থামিয়ে দিল। পাগলা ঘোড়ার ন্যায় ছুটল তারপরই। কুহু আঁতকে উঠে হাতটা দ্রুত সরিয়ে নিতেই দুহাতের মাঝখানে থাকা সসের ডিব্বাটার পুরোটাই পড়ে গেল মাটিতে। কাচের বোতল তো আর কুহুর মনের ছটফটানি মানবে না, মুহূর্তেই মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে যায়। কাব্য তো এক প্রকার হতভম্ব হয়ে ভাঙা সসের ডিব্বাটার দিকে চেয়ে আছে। এটা কি হলো? ওদিকে আচমকা এমন একটা ব্লান্ডার করে ফেলাই কুহু নিজের চোখ অবধি ছানাবড়া করে ফেলেছে। কাব্য কিছু বলার আগেই স্নিগ্ধ খিচে বলে ওঠে, কুহু বইন, এটা কি করলি? একটাই সসের বোতল ছিল, এখন বাকি মোরগ পুরাবো কি করে? ধুর। কুহু অসহায় চোখে স্নিগ্ধের দিকে তাকালো। ওর মন বারবার বলছে কাব্য ভাই ওকে কিছু না বলুক, ও আবেগ সইতে পারবে না। কাব্যর বড় বড় আঙুলের স্পর্শ ওর মনে তোলপাড় করে দিয়েছে। এইটুকুই কাব্য ভাই কোনো দিক না বুঝুক, লজ্জায় আর এমুখও হতে পারবে না তাহলে। কুহু চোখ মুখ খিচে কাব্যর দিকে তাকায়, ভয়ে ভয়েই বলার চেষ্টা করলো কিছু। সরি, কিভাবে এটা? কাব্য সত্যই কুহুকে কিছু বলল না, জিজ্ঞেস করল না সামান্য হাত ছুতেই কুহুর এই দুর্দশা কেন হয়ে গেল। বরং শান্তস্বরে কাব্য স্রেফ এতটুকু বলল, সমস্যা নেই, আমি কিনে আনছি। কাব্য কথাটা বলে কিচেন অ্যাপ্রন খুলে পাশে থাকা কায়ার হাতে ধরিয়ে দিল। আজ কাব্য গায়ে দিয়েছে হালকা নীল রঙের একটা টি শার্ট, তার হাঁটু সমান একটা ট্রাউজার। হাঁটুর নিচে পায়ের মধ্যে লেপ্টে থাকা ঘন লোম দেখা যাচ্ছে। কুহুটাও সেটা দেখে আবারও কেঁপে উঠল। নিজের বেহায়াপনা দেখে কুহু নিজেই নিজেকে শাসিয়ে উঠল। বেহায়ার জাত, ছেলে দেখলেই মুখ দিয়ে লুপ পড়ে। না, চুপ, একদম চুপ। হার্ট বেশি জোরে বিট করার এখানে কিছুই নেই কুহু। এটা সামান্য একজনের পা, ঘন লোমে ভরা। বাবার আছে এমন, চাচ্চুর আছে এমন, সবার আছে। এটা তেমন আহামরি কিছু নয়। চোখ সরিয়ে চুপ করে বসে থাক। অথচ কুহু জানে ওর চুপ করে বসে থাকা শাসানু কথা তার হৃদয় মানবে না। হৃদয় তো কাব্যকে দেখলেই টুপটাপ করে বৃষ্টি ঝরায়। কুহুর কথায় অবাধ্য হয়েই ঝরায়। কাব্য পকেটে ওয়ালেট ঢুকিয়েছে। পাশ থেকে স্নিগ্ধ বলল, ভাই, এই গাদিরেও নিয়ে যাও, ও কাম সারছে, ও উসুল করুক, ওরে নিয়ে সসের ডিব্বা ওরে দিয়েই উঠাবা। কাব্য সেটা শুনে কুহুর দিকে আর চোখে তাকিয়ে দেখল, তারপর নিজের মতো করেই চেয়ারে হ্যাঙ্গারের মতো ঝুলিয়ে রাখা জ্যাকেটটা হাতে নিতে নিতে বলল, একটা সসের বোতল উঠানোর জন্য 14 জন লাগে? উঠ যাওয়ার কি দরকার? কুহু উসখুস করছিল ভীষণ। হয়তোবা ও নিজেও যেতে চাইছে কাব্যর সাথে, সময় কাটাতে চাইছে তার সঙ্গে। কুহুর মনের অবস্থা বুঝে কায়া হঠাৎ বলে উঠল, কুহুপু দুষ করেছে না? ও কেন যাবে না? শিক্ষা হোক একটা। কাব্য কুহুর দিকে তাকালো ঠান্ডা চোখে। কণ্ঠে তেমন ভার নেই। শীতল গলায় জিজ্ঞেস করল, রাতে এখন ভালোই ঠান্ডা পড়েছে, যাবি? কুহু হাতে চাঁদ পেল যেন, এটার অপেক্ষাই তো ছিল। কুহু স্নিগ্ধের দিকে চেয়ে ভাব দেখিয়ে বলল, যাব আমি। বলে কাব্যের আগেই হাঁটা ধরল। কাব্য কুহুর অবুঝপনা খামুক জেদ দেখে ছোটো করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগুতে লাগলো পেছন পেছন। কায়া পেছন থেকে ডাকলো একবার কুহুকে, কুহুপু, শাল নিয়ে যাও, বাতাস ভালোই আছে। কুহু শুনে না, তরতর করে চলে যায় ছাদ থেকে সিঁড়ি বেয়ে। কাব্য পেছনে পেছনে আসছে, ফোন স্ক্রল করতে করতে। কাকে যেন মেসেজ করেছিল। কুহু একবার ভাবে জিজ্ঞেস করবে, পরে ভাবে কাব্য ভাইয়ের হয়তো বা জরুরি মেসেজ হতে পারে।
সামান্য ব্যাপারে সন্দেহ করা ঠিক নয়। কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড থাকলে সবার আগে কুহুই জানত। যেভাবে চিপকে থাকে সারাদিন তার সাথে, ও জানবে না আবার? সিঁড়ি দিয়ে বড্ড আরাম করে হেলে দুলে কুহু নামছিল। তারপরেই ঘটল বিপত্তি। চট করে সমস্ত সিঁড়ি অন্ধকার করে আচমকাই বিদ্যুৎ চলে গেল। পুরো সিঁড়ি ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তেই। কুহুর নিক্টোফোবিয়া থাকার দরুন জুড়ে ও চিৎকার দিয়ে সিঁড়ির হাতল চেপে ধরল। মুহূর্তেই ঘেমে হাঁপাতে হাঁপাতে হাত বাড়িয়ে অন্ধের মতো খুঁজতে লাগলো ভরসার মানুষকে। ক কাব্য ভাই, আপনি আছেন? ক কাব্য ভাই। কুহুর গলার আওয়াজ থেমে থেমে আসছে। গলা থেকে একসময় শব্দ বেরোনো বন্ধ হয়ে গেল। কুহু শুধু হাঁপড়ের মতো শ্বাস নিয়ে খুঁজে যাচ্ছে। তারপর একটা ভরসার হাত এসে আচমকা কুহুর হাতড়ে বেড়ানো হাতটা নিজের শক্তপোক্ত পুরুষের শক্ত হাতে চেপে ধরল। খুব শক্তভাবে, ভীষণ যত্নে, ভরসা দিয়ে। কানের পাশে শোনা গেল গম্ভীর এক কণ্ঠস্বর। আমি এইখানেই আছি। এখনও ভয় পাচ্ছিস?